আজকে আমরা এমন একটি গল্প নিয়ে আলোচনা করব যে গল্পের প্রেক্ষাপটে রয়েছে এমন একটা সময় যখন নিউমোনিয়া রোগ ছিল একটি ভয়ঙ্কর মারণ রোগ, যেখানে আজকের মতো অ্যান্টিবায়োটিক ছিল না। একবার কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হলে বেঁচে থাকার তার সম্ভাবনা অনেকটাই নির্ভর করত রোগীর শারীরিক শক্তি ও বেঁচে থাকার ইচ্ছার উপর। ডাক্তাররা সত্যিই মনে করতেন যে রোগীর মনের জোর সুস্থ হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তকারী ভূমিকা গ্রহণ রাখে। গল্পে ডাক্তারের কথাগুলো তাই শুধু কাহিনীর অংশ নয়, সেগুলো এই যুগের বাস্তবতার প্রতিফলন। নমস্কার, আমি মানিক। আপনাদের সবাইকে আজকে আমাদের আলোচনায় স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় দ্য লাস্ট লিভ বাই ও হেনরি। ও হেনরি, যার আসল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার। তিনি 1862 সালে আমেরিকার উত্তর ক্যারোলাইনায় জন্মগ্রহণ করেন এবং 1910 সালে মাত্র 47 বছর বয়সে মারা যান। তার জীবনটা নিজেই একটি গল্পের মতো। তিনি ব্যাংকে কাজ করতেন, কিন্তু অর্থ আত্মসাতের অভিযোগে তাকে কারাগারে যেতে হয়। কারাগারে বসেই তিনি গল্প লিখতে শুরু করেন এবং ও হেনরি ছদ্মনামটি গ্রহণ করেন। কারাগার থেকে বের হওয়ার পরে তিনি নিউ ইয়র্কে বসবাস শুরু করেন এবং শহরের সাধারণ মানুষের জীবন নিয়ে অসাধারণ সব গল্প লেখেন। ও হেনরি তার টুইস্ট এন্ডিং বা চমকপ্রদ পরিণতির জন্য বিশ্ববিখ্যাত। প্রতিটি গল্পের শেষে এমন একটি মোড় আসে যা পাঠক একেবারেই আশা করেনি, কিন্তু পরিণতিটা যখন আসে মনে হয় অবশ্যই এটাই হওয়ার ছিল। এই কৌশলটাকেই বলা হতো ও হেনরি এন্ডিং। এবারে চলে আসবো গল্পের পটভূমি, যা হচ্ছে নিউ ইয়র্কের গ্রিনউইচ ভিলেজ। এই গ্রামটি খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটি বোঝারও দরকার, কারণ এটি গল্পের আবহ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রিনউইচ ভিলেজ কেমন জায়গা ছিল? 20 শতকের শুরুতে গ্রিনউইচ ভিলেজ ছিল নিউ ইয়র্কের সবচেয়ে সস্তা এলাকাগুলোর মধ্যে একটি, যেখানে থাকতেন গরিব শিল্পী, লেখক, সঙ্গীতজ্ঞ, আসলে যারা স্বপ্ন নিয়ে এসেছেন বড় শহরে, কিন্তু পকেটে বেশি পয়সা নেই। পুরনো সেই ইটের বাড়ি, সরু গলি, আঁকাবাঁকা রাস্তা, এখানকার পরিবেশটাই এক এক বিষণ্ণ বলা যেতে পারে। ও হেনরি এই এলাকাটি বেছে নিয়েছেন কারণ এখানে মানুষেরা এমনিতেই সংগ্রাম করছে, স্বপ্নের পথে হাঁটছেন, কিন্তু বাস্তবতার সাথে প্রতিদিন তারা লড়াইও করছেন। এই প্রেক্ষাপটে জনসির অসুস্থতা এবং বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলাটা আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এছাড়া যদি আমরা দেখি, এই কাহিনীতে একটা প্রেক্ষাপট রয়েছে নিউমোনিয়া রোগের আক্রান্ত। গল্পটা যখন লেখা হয়েছে সে সময় নিউমোনিয়া ছিল এক ভয়ঙ্কর মারণ রোগ। আজকের মতো অ্যান্টিবায়োটিক তখন ছিল না। আমরা জানি একবার কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার বেঁচে থাকা কিন্তু অত্যন্ত কঠিন ছিল। চলে আসবো এই কাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রগুলিকে নিয়ে। প্রথমে আসবো জনসি। জনসির পুরো নাম জোয়ান্না। সে একজন তরুণ শিল্পী যে ক্যালিফোর্নিয়াতে এসে গ্রিনউইচ ভিলেজে থাকছে। তার স্বপ্ন হলো একদিন ইতালির ন্যাপলস উপসাগরের ছবি আঁকবে, কিন্তু নভেম্বরে সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। ধীরে ধীরে সে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে এবং জানালার বাইরের একটি আইভি লতার পাতার সাথে তার জীবনটাকে জুড়ে দেয়। যখন শেষ পাতাটা পড়বে সে ভাবে সেও
মারা যাবে। এই ধারণাটা অযৌক্তিক মনে হলেও অসুস্থ ও হতাশ মানুষের মনে এরকম বিশ্বাস সত্যিই জন্ম নেয়। আসলে এটি মনোবিজ্ঞানগতভাবে সত্যই। দ্বিতীয় চরিত্র হচ্ছে সু। সু জনসির রুমমেট এবং তার সবচেয়ে কাছের বন্ধুও বটে। সেও একজন শিল্পী। গল্পের ভিতরে সে একমাত্র চরিত্র যে বাস্তব পৃথিবীর সাথে জনসির সংযোগ ঘটায়। সে ডাক্তার ডাকে, জনসির যত্ন নেয়, তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিটি কৌশল খোঁজে। সুয়ের চরিত্রে আছে নিঃস্বার্থ বন্ধুত্বের সবচেয়ে সুন্দর রূপ। সে নিজে ভয় পাচ্ছে, কিন্তু জনসির সামনে সাহসী থাকে সর্বদা। তৃতীয় চরিত্র হচ্ছে বেহেরমান। বেহেরমান হলো গল্পের সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। সে একজন বৃদ্ধ জার্মান চিত্রশিল্পী যে একই বাড়ির নিচ তলায় থাকে। তার বয়স 60-এর ওপরে। সে 40 বছর ধরে একটি মাস্টারপিস আঁকার স্বপ্ন দেখছে, কিন্তু কখনোই আঁকতে পারেনি। সে মদ্যপ, খিটখিটে, রূঢ় কথা বলে, কিন্তু তার ভেতরে গভীর ভালোবাসা আছে। সু এবং জনসির প্রতি তার এই অগাধ ভালোবাসা এই কাহিনীর কিন্তু একটা মোড়। সে নিজেকে রক্ষক মনে করে। বেহরমান এই চরিত্রটি প্রমাণ করে যে মানুষকে তার বাইরের আচরণ দিয়ে বিচার করা যায় না। চলে আসবো এই কাহিনীর গল্পের প্রথম অংশে। সেটআপটা কেমন ভাবে হচ্ছে। সু ও জনসির যৌথ স্টুডিওতে এক মহামারী রোগ হানা দিয়েছে, নিউমোনিয়া। জনসি শুয়ে আছে এবং স্মল ডাচ উইন্ডো প্যান্স এই জানলার দিক দিয়ে বাইরে একটি ফাঁকা ইটের দেওয়ালের দিকে সে তাকিয়ে রয়েছে। ডাচ উইন্ডো প্যান্স, এই ছোট্ট বিবরণটি সত্যি গুরুত্বপূর্ণ। ডাচ উইন্ডো প্যান্স। ডাচ জানলার কাঁচ ছোট ছোট এবং খোপে বিভক্ত, যা তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। এই খোপ কটা জানলা দিয়ে পৃথিবী দেখা মানে পৃথিবীকে ভাঙা ভাঙা সীমাবদ্ধভাবে দেখা। এটা জনসির মানসিক অবস্থার প্রতিফলন। সে পৃথিবীকে সম্পূর্ণভাবে দেখতে পারছে না। ডাক্তারের কথাটা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই 10% ভার্সাস 20%-এর একটা মতবাদ। এখন বাঁচার সম্ভাবনা 10%, কিন্তু যদি জনসি বেঁচে থাকার কারণ খুঁজে পায়, যদি সে উইন্টার স্টাইলস ইন ক্লোক স্লিভস এই নিয়ে বিশেষ জিজ্ঞেস করে, অর্থাৎ ভবিষ্যতে আগ্রহী যদি সে হয়, তাহলে 20% হতে পারে। আসলে দ্য ইনসাইট ইজ দ্যাট মেডিসিন ইজ ইউজলেস উইদাউট উইল পাওয়ার। এই বাক্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওষুধ শুধু শরীর সারায়, কিন্তু মন যদি হাল ছেড়ে দেয় তাহলে শরীরও হাল ছেড়ে দেয়। তাই whenever my patient begins to count the carriages in her funeral procession, I subtract 50% from the curative power of medicines. So এই ডাক্তারের উদ্ধৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার বলছেন, যখন রোগী নিজের শেষকৃত্যের গাড়ি গুনতে শুরু করে, অর্থাৎ মৃত্যু স্বাভাবিক বলে মেনে নেয়, তখন ওষুধের ক্ষমতা অর্ধেক হয়ে যায়। তো আসলে 1905 সালের এই চিকিৎসকের কথা আজকের একটা টার্ম আছে, সাইকোসোমেটিক মেডিসিন, অর্থাৎ যেখানে মানুষের মনস্তত্ত্বটা হচ্ছে বড় কথা। তো এবারে আসবো গল্পের, যদি আমরা গ্রাফটাকে দেখি কিভাবে এই গল্পের গ্রাফটা যাচ্ছে। আসলে গল্পের শুরু হচ্ছে এরকম ভাবে, when the last one falls I must go to। আসলে এটাই হচ্ছে গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ লাইন। জনসি একটি পুরনো
মরা আইভি লতার সাথে তার জীবনটাকে জুড়ে দিয়েছে। এটা কি সত্যি পাগলামি কিনা বলুন তো? আসলে আপাত দৃষ্টিতে মনে হলে হ্যাঁ পাগলামি, একটা গাছের সাথে কিভাবে নিজের জীবন জুড়ে দেব। অসুস্থ হতাশ মানুষের মন আসলে এভাবেই কাজ করে। সে একটা বাহ্যিক জিনিসের সাথে নিজের ভাগ্যকে জুড়ে দেয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ম্যাজিক্যাল থিঙ্কিং। যুক্তিহীন কিন্তু মানবিকভাবে সত্য। এরপরে যদি আমরা দেখি তার সাইকোলজিক দিক থেকে, কাউন্টিং সে ব্যাকওয়ার্ড করছে, 12, 11, 10, 9, 8, 7, down to 4, a morbid biological timer. তো ভালো করে যদি দেখা যায় এই গ্রাফটি দেখুন, যখন দেখাচ্ছে একদম নিচে 12, 10, 8, 6 এগুলো সব পড়ে যাওয়া পাতা, এবং এই 4-এর কাছে এসে এই কথাটি সে বলছে। ওকে, তাহলে পাতার সংখ্যার কমার সাথে জনসির বেঁচে থাকার ইচ্ছাও কমছে। এই সামান্তরাল পতনটি ও হেনরির সবচেয়ে চতুর কৌশলগুলির একটি। বেশ, এরপরে এলো নাটকীয় একটা মোড়। সু বেহেরমানের কাছে যায় তাকে মডেল হিসাবে পোজ করাতে। আসলে তাকে জনসির কথা বলতে তিনি মেনলি গিয়েছিল। বেহেরমান তীব্র রেগে যায়। তিনি বলেন ইডিওটিক ইমাজিনিংস। কিন্তু বাইরে তখন শুরু হয়েছে পারসিস্টেন্ট কোল্ড রেইন অ্যান্ড স্নো। বেহেরমানের রাগ এবং এই যে বাইরের ঝড়ের কথাটা বললাম, দুটো একসাথে বলা হচ্ছে, কারণ বেহেরমানের রাগটা আসলে ভয় এবং উদ্বেগ। এবং সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় কি, দেখো, জনসির উইল টু লিভ এবং পাতার সংখ্যা সামন্তরালভাবে কমে আসছে। কিন্তু একদম গ্রাফের যদি শেষ অংশ যদি দেখি, একটা সুন্দর একটা মোড় নিয়ে উপরে উঠে গেছে। আর আসলে এটাই বলতে চাইছে যে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন হচ্ছে উইল টু লিভ। এই লম্ফটির কারণ কি? আসলে ওই যে আইভি পাতার দিকে সে তাকিয়েছিল, সেই আইভি পাতার শেষ পাতাটি, এই 1 নম্বর পাতাটি টিকে ছিল, অর্থাৎ পড়ে যায়নি। আর এই 1 নম্বর পাতাটি না পড়ে যাওয়াটা বেঁচে থাকার কাছে, বেঁচে থাকার জন্য বড় রসদ ছিল। তাকে আমরা বলছি উইল টু লাইভ। ওকে, দ্যাট ইজ দ্য মোটিভ। নাও কাম টু দ্য নেক্সট স্লাইড। আমরা কাহিনীর আরেকটু ভেতরে ঢুকবো। দেখলাম প্রথমে জনসির একটা মতবাদ পাচ্ছি আমরা। After a lifelong night of beating rain and fierce gust of wind, Johnsy commands the said be reached. সে আদেশ দিয়ে বলছে, এই যে কমান্ড করছে, আদেশ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু। ওকে, তার আদেশের উপর ডিপেন্ড করছে একটা বড় একটা ডার্ক জিনিস। আসলে এমনকি মৃত্যুর গোড়দোড়ায় দাঁড়িয়েও জনসির মধ্যে এই শেষ পাতাটিকে দেখে একটা অ্যাক্টিভনেস, সক্রিয়তা কাজ করছে। Their ears stood out against the brick wall, one ivy leaf, still dark green near its stem, but with its serrated edges tinted with the yellow dissolution. তো এই বর্ণনাটি যদি আমরা ভালো করে দেখি, তাহলে দেখব পাতাটা বর্ণনা করা হচ্ছে দুটো রঙে। কাণ্ডের কাছে হচ্ছে গাঢ় সবুজ, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু কিনারায় যদি দেখা যায় হলুদ, এই যে কিনারার সাইডগুলো হলুদ। সবুজ হচ্ছে সাজেস্ট করছে লাইফ, LIFE,
জীবন, আর হলুদ সিম্বলাইজ করছে ডেথ, ডিস্ট্রাকশন, দিজ আর দ্য থিং। ওকে, অর্থাৎ পাতাটা নিজেই জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি যেমন করে জনসিও দাঁড়িয়ে আছে। এখানে ও এন্ট্রি অসাধারণ একটি আমাদের কাছে কাজ করেছেন। বেহেরমান পাতাটা এঁকেছে দুটো রঙে। আসলে এই পাতাটি রিয়েল পাতা ছিল না, এটা একটা হাতে আঁকা ছবি ছিল, এবং এই পাতাটি সবুজ এবং হলুদ। এটা শুধু বাস্তবতা মেলানোর জন্য নয়, এই দুটো রং জনসির অবস্থার প্রতীক। মেহেরবান হয়তো অজ্ঞাতে বা সজ্ঞাতে এই বিশেষ প্রতীক ব্যবহার করেছে। জনসি সার্ভাইভস দ্য নাইট, দ্য লিভ ডিফাইজ নেচার, দ্য সিঙ্গুলার আনব্রোকেন ইমেজ স্যাটার্স জনসিস ফ্যাটালিজম। এখানে এই ফ্যাটালিজম কথাটি ও গুরুত্বপূর্ণ, মানে হলো ভাগ্যবান। এই বিশ্বাস যে একদিন যাওয়ার, সে তো যাবেই, কিছু করার নেই। জনসির এই যে পুরো পাতা পড়লেই মরবো, এই যে একটা মাথায় ধারণা ছিল, এটাকে আমরা বলি ফ্যাটালিজম। পাতাটা যবে পড়বে আমিও মরে যাব। কিন্তু পাতাটা না পড়ে সেই ফ্যাটালিজম বা সেই ভাগ্যবাদটাকে কিন্তু পাল্টে দিয়েছে। নেক্সট চলে আসবো। জনসি আমরা এই অংশে দেখব বুঝতে পারে যে সে ভুল করেছিল, তাই জন্য সে বলছে ইট ইজ এ সিন টু ওয়ান্ট টু ডাই। মরতে চাওয়াটা একটা পাপ। জনসি বলছে এই কথাটা তার কারণটা কি জানো তো? যে মরতে চায় সে আসলে জীবনের সম্ভাবনাকে অস্বীকার করছে। সে বলছে জীবনে আর কিছু নেই, কিন্তু সেটা কি সত্য? একটা পাতা সারা রাত ঝড়ে টিকে থেকে প্রমাণ করলো সম্ভাবনা সবসময় থাকে। এরপর জনসি ব্রুথ চায়, মিল্ক চায়, ন্যাপলস এর বে আকার সে স্বপ্ন দেখে। এই জিনিসগুলো ছোট কিন্তু অত্যন্ত অর্থপূর্ণ। আসলে এর মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের কথা। এটাই ছিল তার সুস্থতার দিকে যাওয়ার প্রথম লক্ষণ। ডাক্তার বলছেন ইভেন চান্সেস সি ইজ আউট অফ ডেঞ্জার ইউ হ্যাভ ওন। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? অবশ্যই সুখে, কিন্তু সত্যিকারের বিজয়ী তো আমরা জানি যে এই চিত্রটার আসল যিনি সৃষ্টিকর্তা বেহরমান। তো সু জানায় বেহরমান মারা গেছে, মাত্র 2 দিন হাসপাতালে ছিল। প্রমাণগুলো একে একে এখানে যদি দেখা যায়, নাম্বার 1 হচ্ছে ওয়েট আইসি ক্লোথস ফাউন্ড ইন হিজ রুম। তার ঘরে জানো জানো জনসি পাওয়া গেছে ঠান্ডা ভেজা পোশাক, এ লাইটেড ল্যান্টার্ন, একটা জ্বলন্ত লণ্ঠন যেটা নিয়ে রাতে সে কাজ করত, আর ড্র্যাক ল্যাডার, একটা ভারী টেনে টেনে নিয়ে যাওয়ার একটা সিঁড়ি, আর কি আ প্যালেট অফ গ্রিন অ্যান্ড ইয়েলো, একটা সবুজ এবং হলুদ রঙের প্যালেট। অর্থাৎ যে পাতাটি দেখে আমাদের জনসি বেঁচে থাকার রসদ পেয়েছিল, সে পাতাটি আসল আঁকা ছিল কার? বেহেরমানে। অর্থাৎ এই যে ঘটনাগুলো তুলে ধরলাম, আসলে এটা একটা ডিটেকটিভের মতো কাজ হলো, তাই না? এটাই তো টুইস্ট এন্ডিংয়ের দিকে নিয়ে যায়। যে পাতাটি ঝড়ের মধ্যে হারিয়ে গেল না, দ্য লিফ নেভার ফ্ল্যাট আউট ইন দ্য উইন্ড, ইট ওয়াজ বেহেরমানস আলটিমেট
লাইফ সেভিং মাস্টারপিস। আসলে জনসি যদি খেয়াল করতো পাতাটা বাতাসে নড়ছে না, তাহলে আগেই সত্যটা ধরা পড়তো, কিন্তু সে সেটা খেয়াল করেনি, কারণ সে বিশ্বাস করতে চেয়েছিল। আর এখানেই এই অংশে, এই যে দ্য লাস্ট লিপ, এই শেষ পাতা, শেষ পাতা মানে শুধু আইভি লতার শেষ পাতা নয়, এটি একই সাথে বেহেরমানের জীবনের শেষ পাতা, তার জীবনের শেষ কাজ, শেষ অবদান, শেষ রচনা। আর এই শিরোনামটি তাই দুই অর্থে অত্যন্ত সত্য। এবারে আমরা এই গল্পের কিছু আমরা থিমেটিভ দিকটা দেখব। প্রথম থিমেটিক দিক হচ্ছে দ্য উইল টু লিভ, অর্থাৎ বেঁচে থাকার ইচ্ছা। গল্পের কেন্দ্রীয় বার্তা হলো মানুষের মনের শক্তি। জনসির শরীরে রোগ আছে, কিন্তু তার মনে আরো বড় অসুখ হচ্ছে হতাশা, যেটা থেকে গ্রাস করে রেখেছিল, কুড়ে কুড়ে খাচ্ছিল। ডাক্তার বলছেন ওষুধের চেয়ে বড় দরকার বেঁচে থাকার ইচ্ছা। ঠিক তেমনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটি প্রমাণ করেছে। এটাকে বলা হয় প্লেসবো ইফেক্ট এবং সাইকোসোমাটিক মেডিসিন। তা দেখিয়েছে যে মানুষের বিশ্বাস ও মানসিক অবস্থা তার শারীরিক সুস্থতায় সত্যিকারের প্রভাব ফেলে। জনসির ক্ষেত্রে সেই পাতাটি, যে পাতাটি বেহেরমান আঁকলো এবং বৃষ্টির রাতে দেখিয়ে তিনি একটা লাইফের প্রতি একটা আস্থা ফিরে পেল, তো এখানে প্লেসবোর কাজ করেছে। হ্যাঁ, সে, আমরা জানি যে এই গাছের পাতাটি রিয়েল নয়, মিথ্যে হলেও সে জনসিকে বেঁচে থাকার কারণ দিয়েছে। দ্বিতীয় থিম হচ্ছে সেলফ স্যাক্রিফাইস বা সাইলেন্ট স্যাক্রিফাইস, আমরা যাকে বলছি। বেহেরমান জানতো যে সেই রাতে ঝড়ের মধ্যে দেওয়ালে উঠলে তার বৃদ্ধ শরীর এবং দুর্বল ফুসফুস সেই ঠান্ডা সহ্য করতে পারবে না, কিন্তু সে ওই মনে আছে ওই যে ভেজা কোটটি, কারণ ওতে দেওয়াল বিয়ে উঠেছিল এবং সেখানে সে গিয়ে ওই তার আঁকা পাতাটি রেখে দিয়েছিল, লাগিয়ে দিয়েছিল গাছটাতে। আসলে আইভি গাছের সবকটা পাতা ঝরে পড়েছিল, কিন্তু ওই পাতাটি যেহেতু কৃত্রিম ছিল, তার পাতা ছিল, পড়েছিল না। কিন্তু সে গেছে একটাই উদ্দেশ্যে, একটি মেয়েকে বাঁচানোর জন্য। কত বড় বলিদান করলো সে, নিজের প্রাণ দিয়ে দিল। এত বয়সে ওই বৃষ্টিতে ভেজা তার উচিত ছিল না। এখানে একটি সূক্ষ্ম পর্যবেক্ষণের প্রয়োজন আছে। বেহেরমান এই সিদ্ধান্ত নিয়েছিল নীরবে। এই সিদ্ধান্তটা কিন্তু সে সুকেও জানিয়েছিল না। জনসিকে তো মোটেই বলেনি, কাউকে জানায়নি। এটা এক সত্যি নিঃস্বার্থ, নিঃশব্দ একটা আত্মত্যাগ, যেটি সবচেয়ে মহৎ কারণ। এর কোনো আমরা দ্বিধা নেই। তৃতীয় আসবো আর্ট ভার্সাস লাইফ। আমরা জানি গল্পে যে তিনটা চরিত্র পাই, জনসি, সু, বেহেরমান, এরা তিনজনই শিল্পী, কিন্তু তিনজনের শিল্পীর সাথে জীবনের সম্পর্ক আলাদা। জনসির কাছে শিল্প ছিল একটি স্বপ্ন, ইতালির ছবি সে আঁকবে। আর অন্যদিকে সুয়ের কাছে শিল্পী ছিল একটা জীবিকা, সে ছবি এঁকে টাকা রোজগার করে। আর বেহেরমানের কাছে শিল্প একটি ব্যর্থ জীবনের প্রতীক। 40 বছরের মাস্টারপিস আঁকতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত বেহেরমানের শিল্পই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ সেটি একটা প্রাণ বাঁচায় জনসি নামে। এরপরে চতুর্থ থিমেটিক দিক যেটা হচ্ছে হোপ ভার্সাস ডেসপেয়ার। জনসির পাতাগোনা এই যে দৃশ্যটি একটা চরম হতাশার চূড়ান্ত রূপ। সে মৃত্যুকে মেনে নিয়েছে এবং মৃত্যুর একটি সময়সীমা বেঁধে দিয়েছে নিজের জন্য, কিন্তু সেই শেষ পাতাটি হলো তার আশার প্রতীক। এমনকি সে যখন মিথ্যে হয়েও আশা জাগাতে পারলো, তখন আমরা বলতেই পারি আশার শক্তি সত্যিই অপরূপ। আমরা
রাত্রিবেলা ঘুমিয়ে যাই আমাদের অনেক প্রবলেম নিয়ে, কিন্তু ভবিষ্যতের কথা এই প্রত্যাশা থাকে বলে আমরা তারপরের দিন উঠি, নিজের কাজে যাই। এরপরে চলে আসবো, জাস্ট সেকেন্ড, ইয়েস, এই কাহিনীতে কিছু আইরনি, কিছু সিম্বলিজম ব্যবহার করা হয়েছে, তো সেগুলো একটু করে দেখে নেব। আমরা প্রথমে পেয়েছি সিচুয়েশনাল আইরনি, অর্থাৎ পরিস্থিতিকে নিয়ে বিদ্রুপ করা। জনসি বিশ্বাস করেছিল শেষ পাতা পড়লেই সে মরবে, কিন্তু ঘটলটা কি? উল্টোটাই। সে পাতা কিন্তু পড়েনি, সেটাই তাকে বাঁচালো। এবং যে পাতাটিকে থাকার কথা ছিল না সেটা আসলে থেকে গেল, মানুষটাও থেকে গেল। আসলে সেই পাতাটি ছিল কিন্তু একটা অঙ্কিত করা পাতা। আসলে এইটাই তো আইরনি, থাকার কথা ছিল না অথচ থেকে গেল পাতাটি। এবার আসবো ট্র্যাজিক আইরনি। এটি কি? বেহিরমান তার জীবনের শ্রেষ্ঠ কাজটি করেছে, কিন্তু সেটা সে জানতেও পারেনি। তার কারণ ঠান্ডা লেগে ভিজে যাওয়ার পরে সে মারা গেছে। তার মাস্টারপিস সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার মাস্টারপিসের সে কিন্তু স্বীকৃতি পেল না। এবার আসবো লাস্ট ড্রামাটিক আইরনিতে, নাটকীয় বিদ্রুপ। আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখব যে জনসি এবং আমরা যদি সত্যটা জানতাম, গল্পের শেষে গিয়ে আমরা জানি যদি জনসি যখন পাতাটার দিকে তাকিয়ে বাঁচার অনুপ্রেরণা পাচ্ছিল তখন আমরা জানতাম, কিন্তু আমরাও যদি জেনেছি শেষে জেনেছি, কারণ ও হেনরি বলেনি তখন আমাদের। তো আসলে এই যে নাটকীয়ভাবে সাসপেন্স করা, এটা ড্রামাটিক আইরনি। এরপর চলে আসবো সিম্বলিক দিক থেকে। তো এখানে আইভি পাতা এই গল্পের শুধু একটি পাতা নয়, একটি বহু অর্থ যুক্ত একটা বলা যেতে পারে যে উপাদান। এটি জনসির কাছে মৃত্যুর কাউন্টডাউন, এটি আবার আশার প্রতীক। শেষ আশাটুকু যতক্ষণ আছে জীবন আছে। এটি শিল্পের শক্তির প্রতীক। একটি আঁকা পাতা বাস্তব পাতার চেয়ে কত বেশি কার্যকর আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এটি ত্যাগের প্রতীক, যেটা বেহেরমান তার মৃত্যুর দিয়ে করে গেছে। ঝড় এখানে যদি দ্বিতীয় দেখি বিপদের প্রতীক, এটি আবার পরীক্ষার প্রতীক। ঝড়ের রাত পার হওয়ার পরেও পাতাটা থাকে। এটি বলছে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশা টিকে রাখতে হবে। এবং শেষে গ্রিন এবং ইয়েলো সিম্বলিজম, হলুদ এবং সবুজ, এই রং শুধু রং ছিল না, এগুলো সেই রাতের প্রমাণ, বেহেরবানের শেষ কাজের সাক্ষী। একদম অন্তিম ক্ষণে চলে এসেছি। তো আমরা এই দ্য লাস্ট স্লিপ এই কাহিনী থেকে আমরা কি জানলাম তার কিছু অমূল্য কথা। প্রথমত, বেঁচে থাকার ইচ্ছাই সবচেয়ে বড় ওষুধ। উইল পাওয়ার ইজ দ্য আলটিমেট মেডিসিন। শরীরের অসুখ সারানো যায়, কিন্তু মনের হতাশা যদি না যায় তাহলে শরীর কিন্তু সারে না। দ্বিতীয় আসব, সত্যিকারের ভালোবাসা নিঃশব্দে কাজ করে, আর তা বেহিরমান চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। বেহিরমান শুধু বলে দিয়ে খালাস হয়ে যায়নি, সে মরেনি শুধু ঘোষণা করে, সে কাউকে জানায়নি, নীরবে যেটা করার সে করে গেছে। তৃতীয়ত, শিল্পের সবচেয়ে বড় মূল্য হচ্ছে তার প্রভাবে। একটি আঁকা পাতা কি করলো? জীবন বাঁচালো। এর চেয়ে বড় মাস্টারপিস আর কি হতে পারে? এবং শেষ
লাস্ট বাট নট দ্য লিস্ট, জীবন যাকে ব্যর্থ মনে হয় সেও শেষমেশ সবচেয়ে বড় কাজটা করে যেতে পারে। আর তা কিন্তু খুবই সিগনিফিকেন্টলি আমরা দেখতে পেয়েছি বেহেরবানের ওই পাতা আঁকার মাধ্যমে। সো আজকের মতো এই পর্যন্তই। আমি জানি না কতটা তোমাদের হেল্প করতে পারলাম। যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই জানাবে, এবং যদি কোথাও গল্পটি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।